বাবা, তুমি আজও সেই স্বপ্ন দেখেছো? আচ্ছা বাবা, তুমি কি এমন স্বপ্ন দেখো যা দেখে তুমি ঘুমের মতো আটকে উঠো? তোমাকে অনেক দিন ধরে আমি জিজ্ঞাসা করতেছি, তুমি কোনো উত্তর দাওনি। বলো বাবা। মা, তুই অফিসে যা। অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তুই তৈরি হয়ে নে। আর শোন, যাওয়ার সময় আমার এই প্রেসক্রিপশনটা নিয়ে যা। আসার পথে আমার ওষুধগুলো নিয়ে আসবি। আমি আর আজকে বের হব না বাইরে। মা, যা, অফিসে যা। বাবা, আজও তুমি এড়িয়ে যাচ্ছ? না রে মা, মানুষ তো জীবনে কত কিছুই স্বপ্ন দেখে। আমি এমন কিছু স্বপ্ন দেখি যা তোকে কখনোই বলা যাবে না। কি হলো বাবা, কিছু বলছো না যে? না রে মা, কিছু না। তুই অফিসে যা তো তাড়াতাড়ি যা। ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি ওটা ফ্রেশ হয়ে নাস্তা করে নিও। যা। বাবা, ও বাবা, বাবা, তুমি প্রতিদিন সকালে বের হয়ে যাও, ঠিক এই সময় ঘরে ফিরে আসো, তাও চোখের পানি মুছতে মুছতে। কেন বাবা, তুমি কোথায় যাও আমাকে বলো না? আর কি দেখে তোমার চোখে পানি চলে আসে? বলো না বাবা, বলো না বাবা। বাবা, তুমি এমন করছো কেন? আর বলিস না রে মা, জিতেনকে বললাম গোপটা একটু ছোট করতে, আর ওই বদমাস একবার ফেলেই দিল। বল আমি এখন কি করি? বাবা, তোমাকে কিন্তু আরো আগের থেকে বেশি হ্যান্ডসাম লাগছে। কি বলেছিস তুই মা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাসুদ? শরীর স্বাস্থ্যটা ভালো তো? চলে আসলাম। জেলখানায় বেশি দিন ভালো লাগে না, আপনাকে মায়ায় আবার চলে আসলাম চাচা। তোমার কথা বলা কি শেষ? না হলে এখান থেকে চলে যাও। তোমার মতো মানুষের সঙ্গে কথা বলার কোনো রুচি আমাদের নেই। বচ্ছরা, কাঁচা মাংসের সুবাস আমারে টানে চাচা।
কুতুক কুতুক আপনার দেখুন চাচা কন যাইব না, তাইলে চাচা আব্বা কই, বিয়ার পরে না হয় আব্বা বলেই ডাকবো। কি বলেন চাচা আব্বা? ওকে লাগাম দিয়ে কথা বল হারামজাদা, তোর সাহস কি করে হয় আমার মতো মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে? এই ভদ্র সমাজে তোদের মতন কিটকে একেবারে নির্মূল করার ব্যবস্থা করতে হবে। তেজ আছে তোমার কথায়, অনেক তেজ আছে। কাটা মাসুদের মোট তেজ থাকবো না তা কি হয়? তা চাচা আব্বা সামনে শুক্রবারেই এক মাসুদ, তুই অনেক বাইরে গেছো, ধৈর্যের একটা সীমা আছে। তুই ভাবলি কি করে তোর মতো একটা কুখ্যাত সন্ত্রাসীর সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে দেবা? রাখ, তোরে আবার তোর আগের জায়গায় ফেরত পাঠাইতাছি। তুই মনে করছ কি? হ্যাঁ, যা খুশি তাই। চাচা আব্বা ৭১ যুদ্ধ দেখি নাই, তাই এইরকম মেলা ইতিহাস শুনছি। সেই সব ইতিহাসটা আমি ঘাটাঘাটি করতে চাই না, কারণ কয়েকদিন পরে আপনি আমার শ্বশুর হইবেন। আমি চাই না সেই সব ইতিহাস ঘাটাঘাটি করতে। মা কোনা, চল আমরা এখন যাই, ওর ব্যবস্থা আমি পরে নিচ্ছি। চল। ঠিক আছে, জলদি ব্যবস্থাটা নিয়ে না। চল। মারে বাবা, মারে আমি তোর এমনই একজন অথর্ব পিতা, তোকে দুবেলা দুমুঠো ভাত খেতেও দিতে পারি না। তোর মা পরবার থেকে অবশ্যই আমাকে অভিশাপ দিচ্ছে, বলছে তুমি কেমন বাবা, মেয়েকে দুবেলা খেতেও দিতে পারো না। তুই আমাকে ক্ষমা করে দিস, আমি একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো। শ্বশুর বাড়িতে গিয়ে দুবেলা খেতে তো পারবি। ছি বাবা, তুমি এসব কি বলো? আর মা কেন তোমাকে অভিশাপ দিবে বলো? আল্লাহ পাক আমাদের কপালে যা রেখেছে তাই তো হবে। ও শ্বশুর বাড়িতে আমি ভালো মন্দ খাবো, আর তুমি এখানে একা একা না খেয়ে থাকবে, তাই তো? ভালোই বলেছো, দিয়ে দাও, আমাকে বিয়ে দিয়ে দাও। আমার কথা কষ্ট পাস না মা, কি করবো বল, আমার শরীরটা এখন আগের মতো ভালো না, কোনো কাজও করতে পারি না, তাই কষ্ট থেকেই কথাগুলো বলছি। আমি আর এমন কথা কোনোদিন বলবো না, তুই আমাকে ক্ষমা করে দে। এই কথাটা যেন মনে থাকে বাবা। চলো এখন খেতে চলো। কি এমন ব্যাপার, কি এমন ঘটনা? বাবা কেন ঘুমের মধ্যে এভাবে আটকে ওঠে? শত জিজ্ঞাসার পরও বাবা কিছুই বলে না। না, এই রহস্যটা আমাকে বের করতেই হবে। বাবা, তুমি এইখানে কি করো?
সকালে নাস্তাটাও খাওনি, দেখে আসলাম টেবিলের পরে এখনো নাস্তাটা পড়ে আছে। বাবা কি হয়েছে তোমার, বলো তো আমাকে। বসো, এখানে বসো, এখানে বসো। কি হয়েছে বাবা? কিছু না রে মা, তোর মার কথা আজ ভীষণ মনে পড়ছে, তাই মনটা খারাপ লাগছে, এই আর কি। বাবা তুমি আজও মাকে এতটা ভালোবাসো, আর যদি মা আমাদের সঙ্গে থাকতো? তোর মা আমাদের মাঝে থাকবে না বলেই তো অভিমান করে আমাদের ছেড়ে চলে গেছে রে মা। আমি তোকে আঁকড়ে ধরে তো বেঁচে আছি মা। বাবা মন খারাপ করো না, তুমি আমার বাবা, তুমি আমার মা। তুমি তো কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি। ঠিক আছে মা, তুই অফিস থেকে এসেছিস অনেক টায়ার্ড, যা ফ্রেশ হয়ে আয়। আমি সকাল থেকে কিছুই খাইনি মা, বাবা মেয়ে দুপুরে একসঙ্গে খাবার খাবো। যা ফ্রেশ হয়ে আয়, ঠিক যা মা, আছে, যা। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। ও বিন্দু লাল গোলাপি কই থাকো রে, এসো কাটা মাসুদের বুকেতে। বিন্দু তোরে দেখলে কাটা মাসুদের বুকটা কটকট কটকট কইরা উঠে। ক্ষুধার জ্বালা না কষ্ট করম যায়, এই জৈবনের জ্বালা তুই কেমনে সহ্য করস? কাঁচা মাংসর গন্ধ আমার টানে রে বিন্দু, টানে। যাবি আমার লাগে, কেউ জানবার পারবো না, চল যায়। হরমজাদা, আমার কাঁচা মাংস তোর ভাল লাগে? হ্যাঁ, যদি এতই কাঁচা মাংস ভাল লাগে, যা দোকানে পাওয়া যায় কিনতে, ওইটা কিনে কাঁচা মাংস চিবিয়া খা। ওই তোর না ঘরে বউ আছে, ওর কি কাঁচা মাংস খায় কি স্বাদ মিটে নাই? তুই আসছিস আমার কাছে? হারামজাদা, তুই যদি এক্ষুনি আমার সামনে থেকে না যাস তো পাল্লাটাই একেবারে ফালাই দিমু। চেতিস না রে, চেতিস না। ঘরে আমার বউ আছে, কিন্তু তোর কাঁচা মাংসের সুবাস এই কাটা মাসুরদের ডাকে রে বিন্দু, ডাকে। আজকে তোরে ছাইরা দিয়া গেলাম, কিন্তু আবার আসুন, কথাটা তুই মনে রাখিস। যা। আল্লাহ, তুমি কি আমাকে চোখে দেখো না আল্লাহ? এমনিতে 2 দিন ধরে না খেয়ে বসে আছি, ক্ষুধার জ্বালায় থাকতে পারতাছি না, আবার তার মধ্যে ওই বদমাইশের যন্ত্রণা। তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে? তুমি কি চোখে দেখো না আমাকে? আমাকে কি চোখে পড়ে না তোমার? যতই আমারে কষ্ট দাও, কিন্তু এই কষ্ট সইবার শক্তিও তুমি আমারে দাও। খোদা, তুমি আমারে দাও।
দেশের পরি রাস্তা দিয়া হাইটা যায়। এই পরীর কাঁচা মাংসের সুবাসে কাটা মাছ পাগল হইয়া গেছে। তোমারে তো আমার লাগবো পরি। দেখেন, মুখ সামলায় কথা বলেন। আপনি যদি আর একটা নোংরা কথা বলেন তাহলে আমি কিন্তু চেঁচামেচি করে এলাকার মানুষ জড়ো করবো এখানে। এই এলাকায় এমন কেউ আছে চিল্লাইলে এই কাটা মাসুদের সামনে আইব? তোমারে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাবো। ছাড়েন বলছি, ছাড়েন। কি হয়েছে মা? দেখেন না আঙ্কেল, এই লোকটা আমাকে একা পেয়ে আমাকে বাজে কথা বলতেছে। কিরে মাসুদ, তুই জেলখানাতে বাইরে আবার শুরু করছস? আস্তে কথা কইতে হইব এই কাটা মাসুদের সামনে। এই কাটা মাসুদের সামনে জোরে কথা কর, হিম্মত করে কে দিছে বুইরা। হিরো হয়ে গেছো, হিরো। প্রত্যেকটা বাবাই তার সন্তানের জন্য সুপার হিরো। তুই যদি সুপার হিরো হস, আমি সুপার ভিলেন। কে আছো? বাঁচাও! কে আছো? পাবলিক জড়ো করতেছে, পরে দেখালো মু। আঙ্কেল ওঠেন। উঠুন। আঙ্কেল, আপনি তো অনেক ব্যথা পেয়েছেন, চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। না মা, কিছু ভয় নেই। মা তুমি যাও, আমি বাসায় যেতে পারি। আচ্ছা আঙ্কেল, একটু দাঁড়ান। এই টাকাটা রাখুন। না না, লাগবে না। রাখুন না। লাগবে না মা। ধরে নেন না, আপনার মেয়ে দিচ্ছে আপনাকে, আপনি কিছু ফল কিনে খায়েন। আসি তাহলে আঙ্কেল, আপনি ভালো থাকবেন। বাবা, তোমার হাত খালি কেন? তুমি আজকেও কিছু আনোনি? বাবা, আমরা 2 দিন ধরে কিছু খাই না। তুমি কি আজকেও কোনো কাজ পাওনি? বাবা, তোমার হাতে টাকা, তবুও তুমি কিছু আনোনি? তোমার হাতে টাকা, তুমি তারপরেও কিছু আনোনি। তুমি তো জানো আমরা না খেয়ে আছি। কেন আনোনি বাবা? ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা, বলো না বাবা, কেন কিছু আনোনি? তুমি তো জানো আমরা 2 দিন ধরে কিছু খাইনি। ও বাবা, বাবা, কাল থেকে আমাকে কাজের সন্ধানে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে দেখে আমার এত মায়া লাগছে কেন? মনে হচ্ছে কত দিনের পরিচিত এই মুখটা আমার। কে তুমি? আর কি জন্য আসছো এখানে? স্যার, আমি কাজের জন্য এসেছি। আমি আর আমার বাবা 2 দিন ধরে কিচ্ছু খাইনি। দয়া করে স্যার আপনার বাড়িতে কাজে রাখুন, আমি সব কাজ করতে পারি। দয়া করুন স্যার। বাবা, এই মেয়েটি কি? এই মেয়েটা আমাদের বাড়িতে কাজ করার জন্য এসেছে। ও আর ওর বাবা 2 দিন ধরে নাকি না খেয়ে আছে। কি বলিস মা, ওকে কাজে রাখবো? হ্যাঁ বাবা, আমিও কয়েকদিন ধরে তোমাকে ভাবছি বলবো, একটি কাজের মানুষ হলে ভালোই হয়। তা বোন, তুমি সব কাজ করতে পারবে তো? জি জি আপা, আমি সব কাজ করতে পারবো। তা বোন, তোমার নামটা কি? আমার নাম বিন্দু। আমি আর আমার বাবা কমলাপুরের পাশে এক বস্তিতে থাকি। বাবা, বিন্তু না হয় কাল থেকেই কাজে আসুক। আজ বরং আমরা ওকে কিছু খাবার দিয়ে দিই। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। তুমি না বলছিলা ওর বাবা আরও 2 দিন ধরে না খেয়ে আছে? বাবা, বাবা, ও বাবা, দেখো দেখো দেখো, আমি খাবার নিয়ে আসছি। আরে তুই খাওয়া কোথা থেকে পেলি? বাবা, আমি এক বাড়িতে কাজ নিয়েছি। ওই বাড়ির লোক খুব ভালো। আমার আর তোমার কথা শুনে খাবার দিয়ে দিল। বললো আজকে তোর কাজ করতে হবে না, কাল থেকে আসিস। আমরা না খেয়ে আছি শুনে আজকে আমাদের খাবার দিয়ে দিল আর বলল কালকে থেকে যেন কাজে যাই। আজকে বাবা তুমি আর আমি পেট ভরে ভাত খাবো। তুই মানুষের বাড়িতে কাজ করবি, করে খাওয়া নিয়ে আসবি। খোদা, এই দিন দেখার আগে আমার মনে হলো না। বাবা, তুমি এমন কোনো কথা বলো না। বেঁচে থাকার জন্য সবাইকে কাজ করতে হয়, আর কোনো কাজ ছোট নয়। তুমি অসুস্থ বাবা, তুমি কোনো কাজ করতে পারো না। আর আমি তোমার মেয়ে, আমার কি কোনো দায়িত্ব নেই তোমার প্রতি? বলো বাবা, তোমাকে দেখার দায়িত্ব তো আমার। আমি তোমার মেয়ে। এখন কান্নাকাটি বন্ধ করে লক্ষ্মীর ছেলের মতো আমার সাথে চলো, আমি তোমাকে খাইয়ে দিই। বাবা চলো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি আসছো? আচ্ছা শোনো, কিচেনে সব কিছু রাখা আছে। তুমি আগে 1 কাপ চা বানিয়ে বাবার বেডরুমে দিয়ে এসো, তারপরে ঘরের বাকি কাজগুলো করো। আর শোনো, আমি অফিসে যাচ্ছি, আর তুমি বাবার খেয়াল রেখো। আসি। জি আর দরজাটা লাগিয়ে দাও। জি, লাগিয়ে দাও। বাবা, ও বাবা। হ্যাঁ রবিন বাবা, কিছু বলবে? না, বলছিলাম কি, আমি বিকালে বাইরে গিয়েছিলাম খেলতে, সেখান থেকে শুনে আসলাম আমাদের এলাকায় নাকি একটা অনেক খারাপ লোক আছে। সে নাকি এতদিন জেলখানায় ছিল, সে নাকি আবার জেলখানা থেকে ছাড়া পেয়ে চলে আসছে। তার নাম নাকি কাটা মাসুদ। আরো শুনলাম তুমি নাকি তাকে জেলে পাঠিয়েছিলে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছ। তুমি তো জানো তোমার বাবা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আর আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। মাসুদ অন্যায় করেছে, তাই তাকে আমি পুলিশের হাতে ধরে দিয়েছি। শোনো,
তোমার এসব ব্যাপার নিয়ে মাথা কামাতে হবে না, তুমি গিয়ে পড়তে বসো। কাল নাকি কোরবানির হাট বসতেছে, কাল তুমি আমাকে হাতে নিয়ে যাবা গরু দেখাতে। ঠিক আছে বাবা, তুমি কালকে বিকেলে রেডি হয়ে থেকো, আমি তোমাকে কোরবানির হাটে নিয়ে যাবো। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যাবো, তোমার মাকে বলবে আমার আসতে দেরি হবে। ঠিক আছে, যাও। ঠিক আছে বাবা। আচ্ছা। শোনো বাবা, এবার সবচেয়ে বাজারে বড় গরুটা আমরা কিনবো, ঠিক আছে? কি ব্যাপার, দাঁড়িয়ে গেলে কেন? বাবা, চলো। কি ব্যাপার মাসুদ, তুই আমার পথের সামনে দাঁড়িয়ে আসিস? আমি খবরটা আগে পেয়েছি, তুই জেল থেকে ছাড়া পেয়েছিস। তোর সৌভাগ্য, কিন্তু এই সমাজটার দুর্ভাগ্য। যাক, শোন, সব কিছু ভুলে গিয়ে তুই এখন ভালো হয়ে যা। বাপ সান দেখি একদম বাপের লাহান দেখতে হইছে। তার সাহসটাও কি বাপের মতো হইছে, বুক ভরা সাহস। কি কইলি? আমার সৌভাগ্য আর এই সমাজের দুর্ভাগ্য। দুর্ভাগ্য যে কার কপালে লেখা থাকে কেউ কইতে পারে না। কে কখন সন্তান হারা বাপ হারা হয়ে যায় কেউ কইতে পারবো না রে। তার লগে আমার হিসাব নিকাশ আছে ইয়াসিন। বাবা, তুমি বাড়ি যাও, অন্য আরেকদিন তোমাকে গরু হাটে নিয়ে যাবো। ঠিক আছে বাবা। যাও। এবার কর, তোর লগে আমার লগে কিসের হিসাব নিকাশ? তুই অন্যায় করেছিস, অন্যায় শাস্তি তুই পেয়েছিস। তবে হ্যাঁ, তুই যে অন্যায় করেছিস তার তুলনায় তোর শাস্তি অনেক কম হয়েছে। চুপ, একদম চুপ। এই কাটা মাসুদ তোর কাছে ন্যায় অন্যায় শিখতেইব না। এই কাটা দাগ দেখলে আমার আর সহ্য হয় না, বুঝছস? আজকের ব্রেকিং নিউজ, এই পলাশপুরবাসী, পলাশপুরের যুব নেতা আততায়ীর হাতে খুন। আসবার কালে আসিলাম একা, যাইবার কালে
ওই আজম, কোথায় তুই? বাবা তুমি এখানে আর স্যারের নাম ধরে ডাকছো যে? হ্যাঁ, আমি তোর মালিকের নাম ধরে ডাকছি। কোথায় তোর মালিক আজম সাহেব? বিন্দু, উনি? জি, আমার বাবা। কি হলো আজম সাহেব, চিনতে পেরেছেন আমাকে? বাবা, বিন্দুর বাবা তোমার নাম ধরে ডাকছে কেন? এর উত্তর মা তোমার বাবার কাছে নেই। মানে? এই যে অট্টালিকার উপরে দাঁড়িয়ে তুমি আর তোমার বাবা, প্রশ্ন করো তোমার বাবাকে, এই অট্টালিকার মালিক উনি কিভাবে হলেন? কি হলো আজম সাহেব, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি বলবেন না আমি বলবো? বাবা, বিন্দুর বাবা এসব কি বলছে? তুমি চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। এর উত্তর যে তোমার বাবা আজ দিতে পারবে না। আমি বলছি শোনো, এই অট্টালিকার আসল মালিক কে? কি বলছো তুমি বাবা? যা সত্যি আমি তাই বলছি। আজ থেকে 20 বছর আগের কথা। আমি আর আজম ছিলাম খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি আজমকে আমার ব্যবসার পার্টনার করে নেই। আমার বন্ধুত্বের দুর্বলতার সুযোগ নিয়ে আমার সকল সম্পত্তি ওর নামে করে, আর এই বাড়ি ও সম্পত্তি থেকে আমাকে বিতাড়িত করে। ও আজম থেকে হয়ে যায় আজম চৌধুরী, আর আমি শফিক চৌধুরী থেকে হয়ে যাই শফিক। কি হলো আজম চৌধুরী? একটি কথাও কি আমি ভুল বলছি? আরো একটি সত্যি আছে যা শুনলে আজম চৌধুরী। বলুন আপনি, আর কি সত্যি? তুমি যাকে তোমার বাবা বলে ডাকো সে তোমার বাবা নয়। চুপ কর বন্ধু, চুপ কর। তোর সব সম্পত্তি আমি ধোঁকা দিয়ে যেভাবে লিখে নিয়েছি সেটা যেমন সত্যি, কণা আমার মেয়ে সেটা একইভাবে সত্যি বন্ধু। কণা আমারই মেয়ে। না আজম সাহেব, না, এটি মিথ্যা নয়। তুমি যখন আমার কাছ থেকে আমার সকল সম্পত্তি লিখে নিলে, আমিও তোমার এক মহামূল্যবান সম্পদ সে রাতেই চুরি করে নিয়ে যাই, আর তোমাকে দিয়ে যাই আমার সকল সম্পত্তির চাইতেও মূল্যবান সম্পদ, আমার মেয়েকে। বিন্দুই হচ্ছে তোমার রক্তের সন্তান, আর কণা হচ্ছে আমার রক্তের সন্তান। মা বিন্দু, তুই আমাকে ক্ষমা করে দিস। ভাগ্যর কি নির্মম পরিহাস, তোর ওই জন্মদাতা পিতার ঘরে তুই আজ ঝিয়ের কাজ করতে আসছিস। এত বছরের জমানো ভালোবাসা, শ্রদ্ধা এক নিমিষে শেষ হয়ে গেছে বাবা। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি এমন একটা ঘটনার শিকার হতে হবে আমাকে। আপনি আমার অনেক করুণা করেছেন, আপনার আর কোনো করুণার প্রয়োজন নেই। আমি আমার জন্মদাতা পিতার সাথেই চলে যাব। বিন্দু বোন আমার, সারা জীবন শুধু কষ্টই করে গেছো। শত কষ্টের মাঝেও আমার বাবাকে তুমি আগলে রেখেছো। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। বিন্দু বোন আমার, এই অট্টালিকায় থাকার অধিকার একমাত্র তোমারই আছে। সারা জীবন এই অট্টালিকায় তুমি তোমার বাবার সাথে সুখে থেকো। বাবা, তোমার সাথে আমাকে তোমার সেই ছোট্ট ভাঙা ঘরে নিয়ে চলো। এই অট্টালিকায় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কি গো বাবা, তোমার সঙ্গে আমাকে নেবে না? চল মা। দাঁড়াও বোন, দাঁড়াও বাবা। বাবা, তুমি কিভাবে ভাবলে আমি এই অট্টালিকায় থাকবো? জ্ঞান হওয়ার পর থেকে আমি তোমাকে বাবা বলে জেনেছি, সে নাই বা হোক ধনী, কিন্তু যার আদর ভালোবাসা আমি বড় হয়েছি তাকে আমি কিভাবে ভুলতে পারি? সে শিক্ষা তো তুমি আমাকে দাওনি। আমি না হয় তোমার রক্তের মেয়ে নই, কিন্তু কণা তো তোমার রক্তের মেয়ে। তুমি কি আমাকে বাকি জীবনটা কণার মতো আগলে রাখতে পারবে না তোমার কাছে? বলো না বাবা, বলো না। কেন পারবো না মা? বাবার কাছে সন্তান কখনো বোঝা হয় না। যে কটা দিন বাঁচবো আমার এই ছোট্ট ঘরে বিন্দু কণাকে নিয়েই বাঁচবো।
দোস্ত 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 তুই আমাকে ক্ষমা করে দে দোস্ত। আমি আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম বন্ধু। বন্ধু তুই বিশ্বাস কর, আমি একটা দিন একটা রাতও শান্তিতে থাকতে পারিনি। প্রতিটা রাত আমি দুঃস্বপ্ন দেখতাম, ভয়ে আমি চিৎকার করে উঠতাম। আমার মেয়ে করা আমাকে বারবার জিজ্ঞাসা করতো, বাবা তুমি কি এমন স্বপ্ন দেখো যে ভয়ে চিৎকার করে উঠো? আমার মেয়েকে আমি কি করে বলি আমার সেই দুঃস্বপ্নের কথা? দোস্ত তুই আমাকে ক্ষমা করে দে। পৃথিবীতে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সন্তান। সেই সন্তানকে কেড়ে নিস না দোস্ত, তুই কেড়ে নিস না। আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোর 20টা বছর ফিরিয়ে দিতে পারবো না দোস্ত, কিন্তু কিন্তু তোর সব সম্পত্তির আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। তুই আমার সন্তানকে ফিরিয়ে দে। আমার যা কিছু আছে তোরই তো সব, আমি আবার তোকে দিয়ে দিচ্ছি। দরকার হলে আমার সন্তানকে নিয়ে আমি গাছ তলায় বসবাস করব, তা তুই আমার সন্তানকে কেড়ে নিস না দোস্ত। বন্ধু আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমি তুই হাত জোর করে তোর কাছে ক্ষমা চাচ্ছি দোস্ত। আমাকে আমাকে তুই ক্ষমা করে দে বন্ধু, ক্ষমা করে দে। আমাকে তুই ক্ষমা করে দে। তোর ভুল বুঝতে পেরেছি, এটাই অনেক বড়। আল্লাহ মাফ করে দেন, আমি তো সামান্য মানুষ। এখন থেকে আমরা সবাই মিলেমিশেই থাকবো। কদিন পরেই ঈদ, অনেকদিন পরে হলেও আমরা সবাই একসাথে আনন্দের ঈদ পালন করব আর ভুলে যাব হিংসা, বিদ্বেষ, লোভ। আর আমরা বেঁচে থাকবো আমাদের দুই নয়নের মণি বিন্দু কণাকে নিয়ে।